এই ভিডিওতে ক্লাস 6-এর কোষে দেখি 14 তোমাদের জ্যামিতিক যে লেসনটা আছে সেটা আলোচনা করা হয়েছে। কোষে দেখি 14 ফার্স্টের কোয়েশ্চেনটা কি বলেছে, নিচের ছবির মধ্যে ছেদবিন্দুগুলো খুঁজি ও লিখি। ফার্স্ট এই ছবিটা যদি দেখো, রোমান নাম্বার 1, এখানে ছেদবিন্দু কোনগুলো? এই যে কৌণিক বিন্দুগুলো যেগুলো আছে এগুলোই ছেদবিন্দু। কারণ যদি আমরা এই অর্থে দেখি যে ডিই একটা সরলরেখাংশ আর এফই বা ইএফ একটা সরলরেখাংশ, তারা পরস্পরকে কোন পয়েন্টে ছেদ করেছে বা কোন পয়েন্টে মিলিত হয়েছে, তাহলে এই পয়েন্টে। ঠিক একইভাবে এই দুটো সরলরেখাংশ এই পয়েন্টে মিলিত হয়েছে, এই দুটো সরলরেখাংশ এই পয়েন্টে মিলিত হয়েছে। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি, নিচের ছবিগুলোর মধ্যে ছেদবিন্দুগুলো খুঁজি ও লিখি। তাহলে এই 1 নম্বরের ক্ষেত্রে ছেদবিন্দুগুলো হচ্ছে ডিইএফ। ঠিক একইভাবে যদি রোমান নাম্বার 2-এর ক্ষেত্রে আসি, এখানে ছেদবিন্দুগুলো হচ্ছে পি কিউ আর এস, আর এখানে টি পয়েন্টটা তোমরা যেটা দেখছো এই পয়েন্টটা, এটা কি পি আর হচ্ছে এস কিউ, এই দুটো সরলরেখাংশ এই পয়েন্টে ছেদ করেছে। তাহলে এখানে আমরা টোটাল 5টা ছেদবিন্দু পাচ্ছি, পি কিউ আর এস, আর এটা একটা টি। 3 নম্বর কোয়েশ্চেনটা, এখানে কতগুলো ছেদবিন্দু আছে? একইভাবে এ বি সি ডি 4টে ছেদবিন্দু। এখানে যদি আমরা দেখি পঞ্চভুজের ক্ষেত্রে কতগুলো ছেদবিন্দু পাচ্ছি? কে এল এন এম ও, এই 5টা। তাহলে ফার্স্টের কোয়েশ্চেনটা আশা করি কারো কোনো কনফিউশন নেই, ছেদবিন্দু কতগুলো আর কোনগুলো। নেক্সট চলে আসছি, নিচের প্রতি ছবিতে সরলরেখাংশ ও রশ্মি খুঁজি ও লিখি। আমি একটুখানি সরলরেখাংশ রশ্মি হয়তো তোমাদের ধারণা আছেই, তবুও জানিয়ে দিচ্ছি। সরলরেখাংশ কোনগুলো? যার দুই দিকে দুটো প্রান্তবিন্দু আছে। আর রশ্মি কোনগুলো? যার একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত এবং অন্যদিকে প্রান্তবিন্দু আছে। রশ্মি এমনটাও হতে পারে, আবার এমনটাও হতে পারে। তাহলে আমরা ছবির দিকে তাকাই যে আমাদের এখানে কতগুলো রশ্মি আর সরলরেখাংশ আছে। সরলরেখা এখানে জানতে চাওয়া হয়নি, যদি কোথাও সরলরেখা জানতে চাইতো তাহলে সরলরেখার উভয় প্রান্তে এরকম তীর চিহ্ন থাকতো, অর্থাৎ কোনো দিকেই কোনো প্রান্তবিন্দু নেই, দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকতো সেই ক্ষেত্রে। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা 2-এর রোমান নাম্বার 1, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াই একটা রশ্মি, যেখানে এক্স হচ্ছে প্রান্তবিন্দু আর ওয়াইয়ের প্রান্তটা অসীম পর্যন্ত বিস্তৃত আছে। ঠিক একইভাবে এক্স জেড একটা রশ্মি। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের রশ্মি কটা? দুটো, একটা এক্স ওয়াই একটা এক্স জেড। লেখার সময় তোমরা এইভাবে লিখবে যে এক্স ওয়াই রশ্মি, যেহেতু ওয়াইয়ের দিকে অসীম পর্যন্ত বিস্তৃত তাই, আর অন্য রশ্মিটা হচ্ছে এক্স জেড রশ্মি, এমনটা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। আর ফার্স্ট এই রোমান নাম্বার 1-এ এখানে কোনো সরলরেখাংশ নেই। প্রশ্নে আমাদের সরলরেখাংশ আর রশ্মি খুঁজতে বলা হয়েছিল, এখানে রশ্মি আছে দুটো, তাই আমরা উল্লেখ করলাম। এই দ্বিতীয় ছবিতে যদি তোমরা দেখো, এখানে এডি একটা রশ্মি আর বিসি একটা রশ্মি। আর এবিটা কি? এবিটা হচ্ছে এই ক্ষেত্রে একটা সরলরেখাংশ, কারণ এবির দুই দিকে দুটো প্রান্তবিন্দু আছে, কোনো দিকেই কোনো তীর চিহ্ন নয়। তাহলে এখানে দুটো রশ্মি হচ্ছে, একটা এডি আর একটা বিসি। লেখার সময় আমরা কীভাবে লিখবো? আমরা এইভাবে লিখবো যে এডি একটা রশ্মি, বিসি একটা রশ্মি, অর্থাৎ দুটো রশ্মি আছে আমাদের এখানে, আর সরলরেখাংশ আছে একটা, যেটা হচ্ছে এবি। এবি সরলরেখাংশ শুধু এবি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, অথবা এবির মাথায় এরকম একটা বার চিহ্ন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে এইখানে সেকেন্ড কোয়েশ্চেন যেটা 2-এর রোমান নাম্বার 1-এর ক্ষেত্রে আমরা দুটো রশ্মি পেয়েছিলাম এই দুটো, আর 2-এর ক্ষেত্রে আমরা রশ্মি পেলাম এই দুটো আর সরলরেখাংশ পেলাম এটা। এখানে রশ্মিটা লিখে নিতে হবে। একইভাবে যদি আমরা 2-এর রোমান নাম্বার 3 দেখি, এখানে রশ্মি হচ্ছে একটা বিএ একটা ডিই, দেখতে পাচ্ছ তোমরা, আর দুটো সরলরেখাংশ আছে, একটা বিসি আর একটা সিডি। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই, রশ্মি দুটো আর সরলরেখাংশ দুটো। নেক্সট কোয়েশ্চেন আইভি, এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু আমাদের সরলরেখা আছে। যদি তোমরা ভালো মতো নোটিস করো তাহলে এবি একটা সরলরেখাংশ, সিডি একটা সরলরেখাংশ, কিন্তু প্রশ্নে কি আমাদের সরলরেখাংশ খোঁজার কথা বলা হয়েছে? একদমই না। আমাদের শুধুমাত্র এখানে দুটো সরলরেখা আছে এবি আর সিডি, কারণ দুটো দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত তীর চিহ্ন আছে। তাহলে দুটো সরলরেখা আমাদের এখানে আছে, কিন্তু প্রশ্নে আমাদের সরলরেখা খুঁজতে বলা হয়নি, আমাদের শুধুমাত্র সরলরেখাংশ আর রশ্মি খুঁজতে বলা হয়েছে। তাহলে এই ছবিটাকে যদি আমরা ভালো মতো দেখি এবং এই ওটাকে প্রান্তবিন্দু মনে করি, তাহলে এখানে আমরা 4টে রশ্মি পাচ্ছি, একটা ও এ রশ্মি, একটা ও বি রশ্মি, একটা ও সি রশ্মি, একটা ও ডি রশ্মি, আর এইটাই আমরা লিখবো। তাহলে আমাদের কোয়েশ্চেন নম্বর 4-এর ক্ষেত্রে 3-এরটা আমরা লিখলাম না, আমি লিখলাম না, এখানে তোমরা লিখে নেবে প্রপারভাবে, আশা করি বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নম্বর 4-এর ক্ষেত্রে আমাদের এখানে 4টে রশ্মি আমরা পাচ্ছি, একটা হচ্ছে ও এ রশ্মি,
ওবি রশ্মি, ওসি রশ্মি এবং ওডি রশ্মি। নেক্সট আমরা চলে আসবো 3 নম্বর কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে যে এক্স ওয়াই জেড এমনটা আছে, তাহলে এক্স ওয়াই জেড তিনটি বিন্দুকে কি বলবো, আর এই তিনটি বিন্দুতে কতগুলো সরলরেখাংশ আঁকা যাবে। এখানে আমি তোমাদের আগেও একবার আলোচনা করেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। 3 নম্বর কোয়েশ্চেন আমাদের যে ইনফরমেশনগুলো লাগবে তার জন্য আমাদের এখানে একটা কোয়েশ্চেন হয় এই চ্যাপ্টার থেকে, সেই কোয়েশ্চেনটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। কোয়েশ্চেনটা হচ্ছে সমরেখ বিন্দু কাকে বলে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই লেসন থেকে। আমি উত্তরটা লিখিয়ে দিচ্ছি প্রপারভাবে, তারপর আমরা এই কোয়েশ্চেনের সমাধানে আসছি। এই কোয়েশ্চেন বলতে 3 নম্বর কোয়েশ্চেনে সমরেখ বিন্দু কাকে বলে, তাহলে এইভাবে লিখবে একই সমতলে তিন বা ততোধিক বিন্দু কোনো সরলরেখায় অবস্থান করলে বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয়। আশা করি বুঝতে পারছো সমরেখ বিন্দু কাদের বলে। একই সমতলে তিন বা ততোধিক বিন্দু কোনো সরলরেখায় অবস্থান করলে বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয়। এখানে যদি সমরেখ বিন্দু কাকে বলে চাই, তাহলে তোমরা অবশ্যই একটা এরকম ছবি এখানে এঁকে নেবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, ডেফিনেশনের সময় আমরা সরলরেখার কথা বলি, কিন্তু সরলরেখা না হয়ে যদি সরল রেখাংশেও তিনটে বিন্দু অবস্থান করে তবুও তাদের সমরেখ বিন্দুই বলা হয়। এক্ষেত্রে আমরা একটা ছবি আঁকছি এবং এখানে এই পয়েন্টটার নাম এ, এটা বি, এটা সি, এটা ডি। যদি ছবিটা ভালো মতো দেখো তবে এই একটা সরলরেখার উপর এ বি সি ডি এই চারটে বিন্দু অবস্থান করেছে। তাহলে এখানে লিখবে চিত্রে এ বি সি ডি হলো সমরেখ বিন্দু। আমি আরেকবার ফার্স্ট থেকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। সমরেখ বিন্দু কাকে বলে? একই সমতলে তিন বা ততোধিক বিন্দু কোনো সরলরেখার উপর অবস্থান করলে বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয়। এক্ষেত্রে এ বি সি ডি চারটে বিন্দু একই সরলরেখায় অবস্থান করেছে, তাই চিত্রে এ বি সি ডি হলো সমরেখ বিন্দু। এইভাবে তোমরা লিখবে যদি এই প্রশ্নটা আসে। এবার আমাদের কোয়েশ্চেনে চলে আসি, 3 নম্বর কোয়েশ্চেন। এখানে একটা সরল রেখাংশ আছে যেখানে এক্স ওয়াই জেড তিনটে বিন্দু অবস্থান করেছে, আর প্রশ্নে আমাদের তাই জানতে চাওয়া হয়েছে যে এক্স ওয়াই জেড তিনটি বিন্দুকে কি বলবো। তাহলে আমরা কি বলবো তিনটে বিন্দুকে? আমরা এক্ষুনি জানলাম যে তিনটে বিন্দুকে আমরা বলবো সমরেখ বিন্দু। তাহলে এক্স ওয়াই ও জেড তিনটি বিন্দু কে সমরেখ বিন্দু বলবো। এবার আমরা চলে আসছি 3-এ সেকেন্ড কোয়েশ্চেনটাই। বলছে এই তিনটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ তৈরি হয়। আমি একটু ছবিটা তোমাদের এখানে এঁকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। বইয়ে ছবিটা এমনটা আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা জেড আছে। জানতে চাওয়া হয়েছে এই তিনটে বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ আঁকা যাচ্ছে। যদি আমি এইভাবে ভাবি, এতটা অংশ ঢেকে দিই, তাহলে এক্স আর ওয়াই একটা সরলরেখাংশ আমরা পাচ্ছি, তাহলে একটা তো ডেফিনেটলি পেলাম। একইভাবে এই পোর্শনটা ঢেকে দিলে ওয়াই জেড একটা সরলরেখাংশ পাচ্ছি, আর এই এক্স জেড তো একটা সরলরেখাংশ আছেই। তাহলে আমরা টোটাল কটা সরলরেখাংশ পেলাম? এখান থেকে এতটা একটা, এখান থেকে এতটা একটা, দুটো, আর একটা কমপ্লিট সরলরেখাংশটা। তাহলে টোটাল 3টে সরলরেখাংশ পাচ্ছি। তাহলে প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছিল এই তিনটে বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ তৈরি হয়, তাহলে আমার উত্তর হবে 3টি বিন্দু দিয়ে 3টি সরলরেখাংশ তৈরি হয়। বা এই 3টে উল্লেখ করে দেবে, কারণ সব ক্ষেত্রে 3টে বিন্দু দিয়ে তো আর 3টে না, বেশিও সরলরেখাংশ তৈরি হতে পারে। এই 3টি বিন্দু দিয়ে 3টি সরলরেখাংশ তৈরি হয়।
এবার আমরা চলে আসছি নেক্সট, অর্থাৎ 4 নম্বর কোয়েশ্চেন। এখানে কি বলা হয়েছে, এখানে একটা ছবি আমাদের উল্লেখ দেওয়া আছে, আর বলা হয়েছে ছবি থেকে 3 জোড়া সমান্তরাল সরলরেখাংশ খুঁজে লিখি, আর 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখাংশ খুঁজে লিখি, 6টি সরলরেখাংশ খুঁজে লিখি। ফার্স্ট কোয়েশ্চেনে আমরা আসি, 3 জোড়া সমান্তরাল সরলরেখাংশ খুঁজে লিখি। আমি একটুখানি উল্লেখ করে দিচ্ছি সমান্তরাল সরলরেখাংশ কাদের বলা হয়। সমান্তরাল সরলরেখা বা সরলরেখাংশ কাদের বলা হয়? প্রশ্নে সরলরেখা বলা হয়েছে। এখানে এবি যদি আমরা একটা সরলরেখা মনে করি, আমি হাত দিয়ে আঁকছি, একটু বাঁকা হতে পারে, তো সেই জিনিসটা একটু মাথায় রাখবে। এটা হচ্ছে আমাদের এবি সরলরেখা। ঠিক একইভাবে যদি এমন একটা সরলরেখা হয় সিডি সরলরেখা, যারা দুই দিকে অসীম পর্যন্ত বর্ধিত করে দিলেও কোনোদিনও পরস্পরকে ছেদ করবে না, এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সব সময় সমান থাকবে, মানে এই 4টে ডিস্টেন্স কখনোই চেঞ্জ হবে না। আর এদেরকে অসীম পর্যন্ত যত দূরই বাড়িয়ে দিই না কেন, এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এইদিকে যদি অসীম পর্যন্ত বাড়িয়ে দিই, এইদিকে অসীম পর্যন্ত বাড়িয়ে দিই, এই ডিস্টেন্সটা সবসময় সেম থাকবে, আর এরা পরস্পরকে কখনোই ছেদ করবে না। তাদের বলা হয় সমান্তরাল সরলরেখাংশ। তাহলে আমাদের এই ছবিতে দেখা যাক কোনগুলো সমান্তরাল সরলরেখাংশ আছে। 3 জোড়া চেয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সরলরেখাংশ না, সরলরেখা চেয়েছে, আর এখানে ছবিগুলো সরলরেখার মতোই দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ PQ একটা সরলরেখা, ঠিক তার সমান্তরালে আছে RS একটা সরলরেখা, ঠিক একইভাবে আছে UV একটা সরলরেখা। তাহলে আমি বলতে পারি যে PQ আর RS একজোড়া সমান্তরাল সরলরেখা, ঠিক একইভাবে RS ও UV একজোড়া সমান্তরাল সরলরেখা, আবার PQ আর UV একজোড়া সমান্তরাল সরলরেখা। তাহলে উত্তরটা এইভাবে লিখতে পারো, ছবিতে ইউজুয়ালি চিত্রতে লেখা হয়, কিন্তু বইয়ে যেহেতু ছবিতে বলেছে তাই আমি ছবিতেই লেখাচ্ছি। ছবিতে PQ ও RS পরস্পর সমান্তরাল সরলরেখা, আবার RS ও UV পরস্পর সমান্তরাল সরলরেখা, এবং PQ ও UV এখানে সরলরেখা, যেহেতু উভয় প্রান্তে তীর চিহ্ন অবশ্যই দেবে, হ্যাঁ, সমান্তরাল সরলরেখা। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। আর আমরা সমান্তরাল সরলরেখাকে এইভাবে দুটো চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি, এই চিহ্ন দিয়ে, তাই আমরা চাইলে এইভাবেও লিখতে পারতাম যে চিত্রে PQ সমান্তরাল RS এবং RS সমান্তরাল UV এবং PQ সমান্তরাল UV। তোমরা চাইলে এই উপরের মতো লিখতে পারো প্রপার লিখে, অথবা নিচে যেভাবে আমি 3 জোড়া সরলরেখাকে পরস্পর সমান্তরাল দেখালাম, এইভাবেও লিখতে পারো, যে কোনো একটা প্রকারে লিখবে তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেনে আমাদের বলা হয়েছে যে 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখাংশ খুঁজি। খেয়াল রাখবে, দুটো সরলরেখাংশ যদি সমান্তরাল না হয় তাহলে তারা পরস্পর ছেদি ডেফিনেটলি হবে। কিভাবে, আমি এখানে একটুখানি বুঝিয়ে দিই। এটা একটা সরলরেখা, যদি অন্য সরলরেখাটা সমান্তরাল না হয় তাহলে ধরে নিলাম এরকম একটা বাঁকানো আছে সরলরেখাটা, তাহলে এই দুটো যে সরলরেখা আছে, এই পোর্শনগুলো এখন নেগলেক্ট করি আমরা, এই দুটো সরলরেখা আমাদের কাছে আছে যারা পরস্পর সমান্তরাল না, কারণ ডেফিনেটলি এখানে যে ডিস্টেন্স আছে এখানে ডিস্টেন্সটা কমে গেছে। এই দুটো সরলরেখা কি হবে, তীর চিহ্নের অর্থ হচ্ছে এরা এইদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, যদি আমি এটাকে বাড়িয়ে দিই আর এটাকেও বাড়িয়ে দিই তাহলে এরা একটা পয়েন্টে এসে ছেদ করবে। ঠিক একইভাবে দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল না হয় তাহলে তারা কোনো না কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করবেই, সেই জন্য তাদের বলা হয় পরস্পর ছেদি সরলরেখা। তাহলে এখানে আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম, দুটো সরলরেখা যখনই পরস্পর সমান্তরাল নয় তার মানে তারা পরস্পর ছেদি। এবার আমরা আমাদের ছবিতে যদি চলে আসি, এখানে আমাদের সেইভাবে অত কঠিনভাবে বোঝার প্রয়োজনই নেই, কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে PQ সরলরেখা আর এই যে MN সরলরেখা এরা পরস্পরকে এই যে A পয়েন্টটাতে ছেদ করেছে। ঠিক একইভাবে RS সরলরেখা MN সরলরেখাকে এই C পয়েন্টে ছেদ করেছে, UV সরলরেখাকে MN সরলরেখা E পয়েন্টে ছেদ করেছে। কারো বুঝতে কোনো কনফিউশন হচ্ছে না। একইভাবে GH সরলরেখার ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই তাহলে BD F বিন্দুতে যথাক্রমে PQ RS আর UV কে ছেদ করেছে।
তাহলে ছেদবিন্দু তো আমরা মানে পরস্পর ছেদি সরলরেখা তো ইজিলি পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা 3 জোড়া জাস্ট এখানে বেছে নেব। তাহলে আমরা এখানে কি লিখব? 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা হলো ফার্স্ট জোড়া আমি নিলাম এখানে পি কিউ, তোমরা ছবির দিকে দেখলে বুঝতে পারবে বিষয়টা। পি কিউ ও এম এন এটা এক জোড়া পরস্পর ছেদি, এবং পি কিউ ও জিএইচ এবং আমাদের কাছে অনেকগুলো ছিল পরস্পর ছেদি, তো আমাদের 3টেই চেয়েছে। ও পি কিউ নিই না, পরের বার নিচ্ছে হচ্ছে আর এস ও এম এন। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এখানে আর এস ও এম এন আমি নিলাম, তোমরা ইউভি ও এম এনও নিতে পারো, আবার আর এস ও জিএইচ নিতে পারো, ইউভি ও জিএইচ নিতে পারো, আর অনেকগুলো আমরা এখানে পাচ্ছি। এর বলছে 6টি সরল রেখাংশ খুঁজি। সরল রেখাংশ কোনগুলো? যাদের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য পাওয়া যায়, তার মানে কি দুই দিকে দুটো প্রান্ত বিন্দু থাকে, তারা হচ্ছে সরল রেখাংশ। আমরা যদি এই ছবিতে তাকাই তাহলে পি কিউ একটা সরল রেখা, কিন্তু যদি এই এ বিটাকে দেখি আমরা, এই এ বিটা এটা কিন্তু একটা সরল রেখাংশ। ঠিক এমনভাবেই সিডিটাও একটা সরল রেখাংশ, কারণ সিডি এখান থেকে এতটা, যে দুটো প্রান্ত বিন্দু আছে। ইএফটাও একটা সরল রেখাংশ। এইভাবে আমাদের আরও 3টে সরল রেখাংশ চেয়েছে, কারণ টোটাল 6টা চেয়েছে। ঠিক একইভাবে যদি আমরা এসিটা দেখি তাহলে এটা একটা সরল রেখাংশ, সিইটা একটা সরল রেখাংশ, বিডিটা একটা সরল রেখাংশ, ডিএফ এটাও একটা সরল রেখাংশ। তাহলে আমরা এইভাবে লিখে নেব, 6টি সরল রেখাংশ হলো ছবিতে 6টি সরল রেখাংশ হলো। আমি আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, সরল রেখাংশকে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন মাথায় কোনো চিহ্ন না দিলেও চলে, আর মাথায় একটা বার চিহ্ন অর্থাৎ তীর ছাড়া শুধু একটা লাইন দিয়েও প্রকাশ করতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমাদের সরল রেখাংশগুলো হচ্ছে এবি, সিডি, ইএফ, এসি, সিই, বিডি। 6টা হয়ে গেছে। এইভাবে লিখতে পারো, অথবা এদের মাথায় একটা এরকম করে চিহ্নও দিতে পারো। আশা করি কারো কোনো কনফিউশন হচ্ছে না। এরপর আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন। প্রশ্নে বলা হয়েছে এই ছবি থেকে ছেদবিন্দুগুলো লিখি। তাহলে ফার্স্ট আমরা ছেদবিন্দুগুলোর ক্ষেত্রে আছি। আমরা কোয়েশ্চেন নাম্বার 1-এও ছেদবিন্দু বের করেছি। ছেদবিন্দু বের করা আমাদের জন্য এমন কোনো বড় ব্যাপার না। ছেদবিন্দুগুলো হচ্ছে এ, এফ, বি, ডি, সি, ই আর ও। তাহলে লিখে দেওয়া যাক 5 নম্বর কোয়েশ্চেন। ছবি থেকে পাওয়া ছেদবিন্দুগুলো হলো এ, এফ, বি, ডি, সি, ই, ও। তো ছেদবিন্দুগুলো আমরা খুব সহজেই লিখে দিলাম ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসি। কি বলছে? বলছে সমরেখ বিন্দুগুলো আলাদা করি। আমরা সমরেখ বিন্দু সম্পর্কে একদম সম্পূর্ণ তথ্য পেয়ে গেছি। একই সরলরেখায় যে সমস্ত বিন্দুগুলো অবস্থান করে, আর আমি সেখানে উল্লেখ করেছিলাম একই সরলরেখা না হয়ে যদি সরল রেখাংশ হয় তবুও তারা সমরেখ বিন্দুই। তাহলে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে এ বি, একটা এ বি, এই সরল রেখাংশের উপর কি কি বিন্দু আছে? এ, এফ, বি, এই 3টে। তাহলে আমরা বলতেই পারি যে এ, এফ, বি এরা হচ্ছে সমরেখ বিন্দু। ঠিক একইভাবে বিসি সরল রেখাংশের উপর বি, ডি, সি 3টে বিন্দু আছে। তাহলে আমরা বলতে পারি বি, ডি, সি এরা হচ্ছে সমরেখ বিন্দু। ঠিক একইভাবে এ, ই, সি সমরেখ বিন্দু। আবার যদি আমরা এডি সরলরেখাংশ দেখি তাহলে এ, ও, ডি সমরেখ বিন্দু। বি সরলরেখাংশ দেখি, বি, ও, ই সমরেখ বিন্দু।
CF সরলরেখাংশ দেখি, COF সমরেখ বিন্দু। তাহলে আমাদের সবগুলো এখন লিখতে হবে। তোমরা আসলে বুঝতে পেরেছো, আমি লেখাটা এমনি লিখে নিচ্ছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, লেখা হয়ে গেছে। এই যে এই বিন্দুগুলো হচ্ছে সমরেখ বিন্দু, অর্থাৎ AFB সমরেখ বিন্দু, BDC সমরেখ বিন্দু, AEC, AOD, BOE, COF, মাঝে এভাবে কমা দিয়ে সেপারেট করে দেবে। এগুলো হচ্ছে সমরেখ বিন্দু আমাদের এই প্রশ্নের। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। তাহলে 5-এর 3 নম্বর কি বলছে? সরলরেখাংশগুলো আলাদা করি। সরলরেখাংশ কোনগুলো? যাদের দুটো প্রান্ত বিন্দু আছে। তাহলে এই ছবিতে যখন আমরা দেখব, প্রথমে বড় বড় সরলরেখাংশগুলো নিই। AB একটা সরলরেখাংশ, AD একটা সরলরেখাংশ, AC একটা সরলরেখাংশ, আবার BC একটা সরলরেখাংশ। টোটাল 4টে বড় সরলরেখাংশ। আবার ভেতরে আছে BE একটা সরলরেখাংশ, CF একটা সরলরেখাংশ। তাহলে ভেতরে হচ্ছে 3টে আর বাইরে 3টে, টোটাল 6টা বড় সরলরেখাংশ। কিন্তু আমাদের কাজ এখানেই শেষ হয়নি। আবার আমাদের AF একটা সরলরেখাংশ, FB বা BF একটা সরলরেখাংশ, AO একটা সরলরেখাংশ, OD একটা সরলরেখাংশ, AE একটা সরলরেখাংশ, EC একটা সরলরেখাংশ। তারপর আবার BO একটা সরলরেখাংশ, OE একটা সরলরেখাংশ, CO একটা সরলরেখাংশ, OF একটা সরলরেখাংশ। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যে 6টা বড় বড় সরলরেখাংশ পাচ্ছি সেগুলো আগে লিখে নিই। চলো, তাহলে ছবিতে সরলরেখাংশগুলো হলো, সেটা বুঝে যাচ্ছে। ছবিতে যে সরল রেখাংশ গুলি আছে তারা হলো, ফার্স্টে বড় বড় সরলরেখাংশগুলো নিই, তাহলে কনফিউজ হবে না। একটা হচ্ছে আমাদের AB, একটা হচ্ছে আমাদের BC, একটা হচ্ছে AC। অর্থাৎ ত্রিভুজের মতো যে 3টে প্রান্ত রেখাগুলো আছে সেগুলোকে ফার্স্টে নিলাম। এর ভেতরে এছাড়া আছে AD, BE, CF। তাহলে এবার বড় সরলরেখাংশগুলো হয়ে গেল। এবার AB সরলরেখাংশের মধ্যে দুটো সরলরেখাংশ আছে, একটা AE আর একটা BE, সেইভাবে আমরা লিখবো। সরি, একটা AF আর একটা BF, সেইভাবে আমরা লিখবো। তাহলে এই কটা হলো। এরপর হচ্ছে AF, BF লিখতে পারো বা FB লিখতে পারো, কোনো অসুবিধা নেই, BF। নেক্সট হচ্ছে BCর মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে BD আর DC। এরপর হচ্ছে AC সরলরেখাংশের মধ্যে আছে AE আর হচ্ছে CE। এরপর AD সরলরেখাংশের মধ্যে আছে AO আর OD। এরপর BE সরলরেখাংশের মধ্যে আছে BO আর OE। আর CF সরলরেখাংশের মধ্যে আছে CO ও OF। এই সরলরেখাংশগুলো টোটাল আছে। আশা করি তোমরা বুঝতে পারছো ছবিতে যে সরলরেখাংশগুলো আছে তারা কি। নেক্সট আমরা চলে আসবো 4 নম্বর কোয়েশ্চেনে। 5-এর রোমান নাম্বার 4 কি বলছে? সমবিন্দু সরলরেখাংশগুলি লিখি। সমবিন্দু সরলরেখাংশ, এটাও তোমাদের এই লেসনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো এটাও আসতে পারে। সমবিন্দু সরলরেখাংশ কি, আমি নেক্সট পেজে আমরা সমবিন্দু সরলরেখাংশ কি সেটা একটুখানি আগে জেনে নেব। সমরেখ বিন্দু এর আগে জেনেছি, এবার আমরা জানবো সমবিন্দু সরলরেখাংশ। সমবিন্দু সরলরেখাংশ কাদের বলা হয়? একই সমতলে তিন বা ততোধিক বিন্দু তিন বা ততোধিক সরল রেখাংশ। সমবিন্দু সরল রেখাংশও হতে পারে বা সরল রেখাও হতে পারে। এখানে যা থাকবে তোমরা এখানেও তাই লিখবে, তিন বা ততোধিক সরল রেখা কোনো নির্দিষ্ট বিন্দুগামী হলে
সরলরেখাংশগুলিকে সমবিন্দু সরলরেখাংশ বলা হয়। আশা করি বুঝতে পারলে। তোমাদের বিভিন্ন বইয়ের সংজ্ঞাগুলো একটু এদিক ওদিক করে লেখা থাকে, অনেক বইয়ে একই সমতলে এই কথাটা উল্লেখ থাকে না। তো এই কথাটা না লিখলেও চলে, কিন্তু আমি চাইবো যে তোমরা লিখেই নাও, কারণ কোনো রকম ডাউট যেন না থাকে, কোনোভাবেই যেন টিচার কোনো মার্কস কাটার সুযোগ না পান। তাহলে সমবিন্দু সরলরেখাংশ কাদের বলা হয়? একই সমতলে 3 বা ততোধিক সরলরেখা, যেহেতু সরলরেখাংশ বলেছে এখানে সরলরেখাংশ লিখছি। হ্যাঁ, যদি সমবিন্দু সরল রেখা বলতো তাহলে এখানে সরল রেখাই বলতাম। তাহলে একই সমতলে 3 বা ততোধিক সরলরেখাংশ কোনো নির্দিষ্ট বিন্দুগামী হলে সরলরেখাংশগুলিকে সমবিন্দু সরলরেখাংশ বলা হয়। আশা করি কারো কোনো কনফিউশন নেই। এবার আমরা একটা ছোট্ট ছবি দিয়ে দেব। আমি এইরকম একটা সরলরেখা আঁকলাম, এইরকম একটা, এইরকম একটা। তাহলে এখানে আমার 3টে সরলরেখা হলো, একটা এবি, একটা সিডি, একটা ইএফ। আর যদি এই মাঝের পয়েন্টের নাম আমি ও দিই, তাহলে 3টে সরলরেখা ও বিন্দুগামী, 3টে সরলরেখাংশই। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে চিত্রে এবি, সিডি ও ইএফ সমবিন্দু সরলরেখাংশ। আশা করি কারো কোনো কনফিউশন হচ্ছে না। এবার আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি। 5-এর 4 নাম্বার বলছে সমবিন্দু সরলরেখাংশগুলো লিখি। সমবিন্দু সরলরেখাংশ কোনগুলো? যারা একই বিন্দুগামী, যে সরলরেখাংশগুলো। তাহলে আমাদের এই ছবি থেকে বাঁচতে হবে। সবার ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এডি, বিই, সিএফ, এরা প্রত্যেকেই ও বিন্দুগামী। তাহলে এরা হচ্ছে সমবিন্দু সরলরেখাংশ। ঠিক একইভাবে যখন আমি এই ক্ষেত্রে দেখব, এখানে এএফ এটা একটা সরলরেখাংশ যেটা এফ বিন্দুতে আছে, বিএফ এটা এফ বিন্দুতে আছে, আবার এখানে ওএফ বলতে পারি বা এটাকে সিএফ বলতে পারি, যে কোনো একটাই বলবো। এই তিনটেও কিন্তু এফ বিন্দুগামী, এএফ, বিএফ আর হচ্ছে ওএফ বা সিএফ। তাহলে এটাও সমবিন্দু সরলরেখাংশ হচ্ছে এই তিনটেও। তাহলে ঠিক একইভাবে এই ই এর ক্ষেত্রে হবে এই, সিই আর ওই। ঠিক একইভাবে এই ডি এর ক্ষেত্রে হবে বিডি, সিডি আর ওডি। তাহলে এগুলো আমরা একবারে লিখে নেব। তাহলে আমাদের 5-এর 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সমবিন্দু সরলরেখাংশগুলি হলো প্রথমত যেটা বড়টা ছিল সেটা আমরা ফার্স্টে লিখব, অর্থাৎ এডি, বিই, সিএফ, এই তিনটে হচ্ছে প্রথমত ছিল। এছাড়া যেগুলো আছে তারা হচ্ছে, বললাম ফার্স্টে আমি যে এএফ, বিএফ, ওএফ। এছাড়া আছে হচ্ছে এই, সিই, ওই। এছাড়াও আছে হচ্ছে বিডি, সিডি, ওডি। এরপরও আরও কিছু সমবিন্দু সরলরেখাংশ আছে। তোমরা যদি ছবিতে নোটিস করো তাহলে এই যে এফ এ, ই এ, ও এ, এরাও কিন্তু সমবিন্দু সরলরেখাংশ, এফ এ, ই এ আর ও এ। ঠিক একইভাবে এফ বি, ডিবি, ওবি। ঠিক একইভাবে ইসি, ডিসি, ওসি, মানে সি বিন্দুতে তিনটেই মিলিত হচ্ছে। তাহলে সেই হিসেবে যেগুলো হচ্ছে সেগুলো আমি লিখে নিচ্ছি। এফ এ, ই এ, ও এ, আবার হচ্ছে এফ বি, ডিবি, ওবি। নেক্সট হচ্ছে আবার ইসি, ওসি,
আর ডিসি। আর হচ্ছে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের সমবিন্দু সরলরেখাংশ। ছবিতে সবগুলো আছে, আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। নেক্সট আমরা চলে আসবো 6 নম্বর কোয়েশ্চেনে। আর যদি এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এমনি আসতে পারে সমবিন্দু সরলরেখাংশ কাকে বলে, ঠিক এইভাবে উত্তরটা লিখবে আর এইভাবে ছবিটাও দিয়ে দেবে।